আমাদের এই যুদ্ধে আমাদের অনেক ভাই, আমাদের অনেক শ্রমিক দলের অনেক ভাই মারা গেছে, ছাত্র দলের অনেক ভাই মৃত্যুবরণ করেছে। কিন্তু সেভাবে আমরা তাদেরকে পুনর্বাসন করতে পারতেছি না, চিকিৎসা করতে পারতেছি না। সেজন্য সরকারের উচিত এই এই যে সমস্ত পরিবারের শ্রমিক, ছাত্র, যুবক যারা মারা গেছে সেই পরিবারগুলোর পাশে যাওয়া দরকার, তাদেরকে পুনর্বাসন করা দরকার। আমাদের জুলাই আগস্টে যে নিরীহ ছাত্রগুলো মারা গেল, সে একটা দেশের সম্পদ, কেন নিরীহ ছাত্রগুলোকে মারলো, কেন শ্রমিকদের মারলো, কেন সাধারণ মানুষকে মারলো? সে তো তার পেটে বেঁধে লালাই দিয়ে মারছে, না মারতো না। প্রিয় দর্শক, এসটিভি 52 এর সাম্প্রতিক ভাবনার আয়োজনে আমি নজরুল ইসলাম সাচি আপনাদের সকলকে শুভেচ্ছা এবং অভিনন্দন জানাচ্ছি। আমরা বাংলাদেশের সকল নাগরিকেরা কম বেশি অবগত আছি, দীর্ঘ 16 বছর বাংলাদেশের গণতন্ত্রকামী মানুষেরা তাদের গণতান্ত্রিক নাগরিক অধিকার এবং ভোটাধিকার থেকে বঞ্চিত ছিল। শুধু নাগরিক অধিকার এবং ভোটাধিকার থেকে বঞ্চিত নয়, বিশেষ করে যারা ফ্যাসিস্ট সরকারের মসনদে ছিল, তারা বিরোধী মতের সকল দলকে নির্বিচারে তাদের উপরে অবিচার করেছেন, রাজনৈতিক অধিকার থেকে পুরো মাত্রায় বঞ্চিত করেছেন এবং তথাকথিত ইলেকশনের নামে বাংলাদেশের নির্বাচনী যে সংস্কৃতি, সেই সংস্কৃতিকে পুরো ধ্বংস করে দিয়েছিলেন। এই যে পুরো ব্যবস্থাপনাকে, রাষ্ট্রীয় ব্যবস্থা কাঠামো ভেঙে তছনছ করে দিয়েছেন, বাংলাদেশের নির্বাচনী কালচার সংস্কৃতিহীন করেছেন, বাংলাদেশের আপামর সকল নাগরিকের নাগরিক অধিকার থেকে বঞ্চিত করেছেন ফ্যাসিস্ট সরকার। এই ফ্যাসিস্ট সরকারের গঞ্জনা এই সিচুয়েশন থেকে গণতান্ত্রিক উত্তরণের উপায় নিয়ে আমাদের সাম্প্রতিক ভাবনা প্রোগ্রামে আমাদের স্টুডিওতে উপস্থিত হয়েছেন SM মোশাররফ হোসেন মিলন, মহাসচিব বাংলাদেশ সিটি ও পৌর কর্মচারী ফেডারেশন। প্রথমে SM মোশাররফ হোসেন মিলন, আমাদের সাম্প্রতিক ভাবনার আয়োজনের পক্ষ থেকে আপনাকে সালাম এবং শুভেচ্ছা জানাচ্ছি। জি, আপনাকেও শুভেচ্ছা, সালাম। জি, এবং অতিথি হিসেবে উপস্থিত আছেন বাংলাদেশ জাতীয়তাবাদী কর্মজীবী দল কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদ্য কার্যকরী সভাপতি মোহাম্মদ আলী হোসেন। আপনাকেও আমাদের আয়োজনের পক্ষ থেকে সালাম এবং শুভেচ্ছা জানাচ্ছি। আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাকে আমন্ত্রণ জানানোর জন্য। প্রিয় দর্শক, আমি যে মুহূর্তে আমাদের আয়োজনে আছি, আমরা গতকাল আমাদের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান, যিনি আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন একজন বড় মাপের সম্মানিত ব্যক্তিত্ব এবং বাংলাদেশ পৃথিবীর এ সময়ে বিশেষ করে দ্বিতীয় কোনো ব্যক্তির আমরা খোঁজ পাইনি যিনি আন্তর্জাতিক পর্যায়ের খ্যাতির চূড়ায় অবস্থান করছেন এবং একজন নোবেল লরিয়েট। তো সেই আমাদের সকলের শ্রদ্ধ ব্যক্তিত্ব অধ্যাপক মোহাম্মদ ইউনূস, বিশেষ করে তিনি গতকাল বাংলাদেশের আপামর জনগণ যে বিষয়টার জন্য দীর্ঘ সময় প্রতীক্ষা আছেন, কখন কাঙ্ক্ষিত নির্বাচন তাদের সামনে দোরগোড়ায় আসবে এবং উৎফুল্লভাবে আনন্দের সাথে নাগরিক অধিকারের জায়গা থেকে সে তার ভোটাধিকার প্রয়োগ করবে। বিশেষ করে SM মোশাররফ হোসেন মিলন গতকালকে প্রধান উপদেষ্টা নির্বাচন কমিশনকে নির্দেশ দিয়েছেন ডিসেম্বরের মধ্যে নির্বাচনের প্রক্রিয়া সম্পন্ন করবার জন্য। এই বিষয়টাকে আপনি একজন সচেতন নাগরিক হিসাবে এবং নাগরিক আন্দোলনের একজন নেতৃত্ব হিসাবে কিভাবে দেখছেন বিষয়টাকে? ধন্যবাদ STV 52 আমাকে আমন্ত্রণ জানানোর জন্য। বিশেষ করে আজকের উপস্থাপক নজরুল ইসলাম সাচি ভাই, আপনাকে আমি কৃতজ্ঞতা জানাই সমসাময়িক বিষয়ে আমাকে কিছু কথা বলার সুযোগ দেওয়ার জন্যে। গতকালকে আমরা দেখেছি যে আমাদের দেশের প্রধান উপদেষ্টা, আমাদের বাংলাদেশের একমাত্র নোবেল বিজয়ী সম্মানী ব্যক্তি, আমি যাকে সম্মান জানাই, আপনিও তাকে সম্মান জানিয়ে কথা বললেন, ভালো লেগেছে আমার। সম্মানী ব্যক্তিদের সম্মান জানাতে হয়। ডক্টর ইউনূস বর্তমানে প্রধান উপদেষ্টা হিসেবে গতকালকে নির্বাচন কমিশনকে তিনি স্পষ্ট নির্দেশ দিয়েছেন যে আগামী ডিসেম্বরের মধ্যে নির্বাচনের সকল প্রকার প্রস্তুতি নেওয়ার জন্যে, সর্বরকম প্রস্তুতি নিয়ে আগামী ডিসেম্বরে যাতে নির্বাচন করা যায় সে ব্যাপারে তিনি নির্দেশনা দিয়েছেন। এটা আমরা যারা বিভিন্ন দল মতের রয়েছি, বিশেষ করে আমি বাংলাদেশ জাতীয়তাবাদী দলের
শ্রমিক ফ্রন্টের উইংকে কাজ করি। বাংলাদেশ জাতীয়তাবাদী শ্রমিক দলের একজন আমি কর্মী সমর্থক, আম, এবং বাংলাদেশ সিটিও পৌর কর্মচারী ফেডারেশনের মহাসচিব হিসাবে আমি সারা বাংলাদেশের সিটিও পৌরসভা এবং এই ঢাকা সিটি কর্পোরেশনে আমি আমার দলের পক্ষে, শ্রমিক দলের পক্ষে কাজ করি, কথা বলি। সেক্ষেত্রে গতকালকে প্রধান উপদেষ্টার এই নির্দেশনাটা আমাদেরকে উৎসাহিত করেছে, অনুপ্রাণিত করেছে, এবং আমরা দৃঢ়ভাবে আশা করি যে প্রধান উপদেষ্টার এই নির্দেশ নির্বাচন কমিশনার জনাব নাসির সাহেব ভালোভাবে বিষয়টাকে গ্রহণ করে তিনি আগামী দিনে ডিসেম্বরের মধ্যেই নির্বাচনের একটা প্রস্তুতি নিয়ে যত প্রকারের সংস্কার আছে, প্রশাসনিক, বিচার ও আইন এবং নির্বাচন কমিশনের যত বিষয় আছে সেগুলো দ্রুত সম্পন্ন করে তিনি একটা সুন্দর সুষ্ঠু নির্বাচন দিবেন। এবং আমি বিশ্বাস করি আমাদের প্রিয় দেশ বাংলাদেশে গত 16 বছরে যে নির্বাচন হয় নাই, আগামী নির্বাচন দেখার মতো একটি নির্বাচন হবে, যে একটি সুন্দর সুষ্ঠু নির্বাচন হবে। আমাদের দেশবাসী মনে রাখার মতো একটা নির্বাচনে ভোট দেবেন, নিরপেক্ষভাবে ভোট দিবেন। আমাদের দেশের পুরুষ মহিলা সবাই সুশৃঙ্খলভাবে সেই নির্বাচনে ভোট দিবেন। তাহলেই আমি মনে করি বর্তমান নির্বাচন কমিশন সাকসেস হবে, আমাদের প্রধান উপদেষ্টার যে বক্তব্য সেটাও সত্যি হবে, সফল হবে। আপনাকে ধন্যবাদ। জনাব মোশাররফ হোসেন মিলন, আমরা আলোচনায় জেনেছি যে প্রায় 1600 মানুষ সরাসরি বুলেটে মারা গেছেন বা শহীদ হয়েছেন, 400 মানুষ নিহত হয়েছে, অন্ধ হয়েছে, এবং হাজার হাজার মানুষ এখনো চিকিৎসা নিচ্ছেন, যন্ত্রণার মধ্যে আছেন, এবং তারা অনেকের শঙ্কা আছেন সে বাঁচবে কিনা। এর মধ্যে ছাত্র, যুবক, সব পেশা, সব শ্রেণীর মানুষেরা তো জীবন দিয়েছে। এই যে বিশেষ করে শ্রমিক যারা প্রাণ দিয়েছেন, তাদের পরিবারের যে ব্যক্তিটা একমাত্র উপার্জনক্ষম ছিল, তার উপার্জনের অর্থ দিয়ে পরিবার চলতো, সে শ্রমিক বলুন, অন্য পেশার মানুষ বলুন, যে আর্থিক যে বিশেষ করে শূন্যতা দেখা দিয়েছে পরিবারগুলোতে, এই শূন্যতা কিভাবে পূরণ করার একটা বিষয় আছে, এবং এই জায়গাতে সরকার এবং অপরাপর রাজনৈতিক দলগুলোর কি দায়িত্ব কর্তব্য আছে? ফ্যাসিস্ট হাসিনা সরকারের একগুঁয়েমিতে যেভাবে আমাদের রাষ্ট্রের ক্ষতি হচ্ছে, দেশের ক্ষতি হচ্ছে, বিশেষ করে গত বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে আমার জানা মতে 1581 জনের মৃত্যু হয়েছে এবং 400 জন আহত হয়েছে, অন্ধ হয়েছে, 30 থেকে 40 হাজার সংগ্রামী ছাত্র জনতা আহত হয়েছেন, এখনো বিভিন্ন হাসপাতালে রয়েছেন। এটার জন্য জুলাই ফাউন্ডেশন, যে এনসিপি, তারা একটা জুলাই ফাউন্ডেশন করেছে। জুলাই ফাউন্ডেশন থেকে যেভাবে আহতদের খোঁজখবর নেওয়ার কথা, আমরা সর্বশেষ যেটা জানি সেভাবে তারা খোঁজখবর নিতেছে না। আমি সম্প্রতি গতকালকের কথাই বলতেছি, আহতরা হাসপাতাল থেকে এসে সেই জুলাই ফাউন্ডেশনের অফিস গতকালকে আক্রমণ করেছিল। আক্রমণ করে তারা বলছিল যে আমাদেরকে কি করবেন, কিভাবে চিকিৎসা করবেন, কি পরিমাণ অনুদান দিবেন, এখনই বলেন, এখনই সিদ্ধান্ত দেন, এখনই একটা তারিখ দেন। কারণ তারা মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে, তারা সহ্য করতে না পেরে তারা গতকালকে জুলাই ফাউন্ডেশন অফিসে এসে তারা দাবি করেছে, তারা সেখানে অনেক দাবি নিয়ে, অনেক সংগ্রাম নিয়ে, বাঁচার লড়াই নিয়ে, আকুতি নিয়ে কথা বলেছে। এটা গতকালকে আমরা দেশবাসী দেখতে পেয়েছি। আজকে সম্মানিত উপস্থাপক আমাকে যে কথা বললেন, সেই পাশাপাশি আমি যেহেতু শ্রমিক রাজনীতি করি, আমাদের এই যুদ্ধে আমাদের অনেক ভাই, আমাদের অনেক শ্রমিক দলের অনেক ভাই মারা গেছে, ছাত্র দলের অনেক ভাই মৃত্যুবরণ করেছে, কিন্তু সেভাবে আমরা তাদেরকে পুনর্বাসন করতে পারতেছি না, চিকিৎসা করতে পারতেছি না। সেজন্য সরকারের উচিত এই যে সমস্ত পরিবারের শ্রমিক, ছাত্র, যুবক যারা মারা গেছে, সেই পরিবারগুলোর পাশে যাওয়া দরকার, তাদেরকে পুনর্বাসন করা দরকার। যেভাবে পারা যায় তাদেরকে পুনর্বাসন করা উচিত। তাদেরকে প্রয়োজন বোধে যাদের যোগ্যতা আছে তাদেরকে সরকারি চাকরি দিয়ে হোক, তাদেরকে একটি রিক্সা দিয়ে হোক, তাদেরকে একটি ব্যবসা দিয়ে হোক, যেভাবে হোক তাদেরকে বাঁচার সুযোগ করে দেওয়া উচিত। কারণ আমাদের মনে রাখতে হবে, কারণ এই মৃত্যুর মাধ্যমে, এই শহীদদের রক্তের মাধ্যমেই আজকে আমরা কথা বলতে পারতেছি। এই যে আজকে SATV 52, আপনারা আমাকে STV 52 আমাকে আমন্ত্রণ জানিয়েছেন, আমি আজকে এখানে মোটামুটি কথা বলতে পারতেছি। এর মূল ক্রেডিট সেই আহতদের, যারা রক্ত দিয়ে এই দেশকে আমি বলবো নতুন করে স্বাধীন করেছেন 5ই আগস্টে, তার জন্য আমরা কথা বলতে পেরেছি। অতএব সেই শহীদদের পরিবারের জন্য আমাদের করা উচিত, এবং তাহলে আমাদের এই
শহীদের রক্ত সফল হবে, শহীদের রক্তের প্রতি আমাদের শ্রদ্ধা জানানো হবে এবং আমাদের আমি বিশেষ করে আমাদের স্রষ্টা, আমাদের যে মহান রাব্বুল আলামিন, তিনিও নিশ্চয়ই আমাদের উপর রহমত বর্ষণ করবেন। আর আজকে আমি বলবো যে এত বেশি অন্যায় হয়েছে দেশে, আপনারা জানেন যে গুম হয়েছে, আয়নাঘর হয়েছে, আয়নাঘরকে অনেক ভালো ভালো ভিআইপি নেতাদেরকে রাখা হয়েছে, তাদেরকে ঠিক মতো সেখানে গোসল করতে দেওয়া হয় নাই, খাবার দেওয়া হয় নাই, দিনের পর দিন না খেয়ে রাখা হয়েছে। এবং আমাদের এই গুমের মধ্যে আমরা জানি প্রায় 6 শতাধিক মানুষকে গুম করা হয়েছে। এর মধ্যে চৌধুরী আলম, আমাদের 56 তৎকালীন গুলিস্তান 56 নম্বর ওয়ার্ডের জনপ্রিয় কাউন্সিলর চৌধুরী আলম এবং সাবেক ছাত্রদলের সাধারণ সম্পাদক সাহসী নেতা ইলিয়াস আলী এই গুমের তালিকায় রয়েছে। আমরা ইলিয়াস আলীকে নিয়ে যদিও প্রশ্ন রয়েছে, তবুও আমার কাছে কেন যেন মনে হয় ইলিয়াস ভাই আর নেই। ইলিয়াস ভাইয়ের ফ্যামিলি কত আগতি মিনতি করছেন, তার ছেলেমেয়েরা আজকে তার বাবাকে পাচ্ছে না। এভাবে অসংখ্য মানুষ গুম হয়েছে, অসংখ্য সাহসী নেতা গুম হয়েছে। এছাড়া আপনারা জানেন যে গত 2005-এ বিডিআর হত্যা হয়েছে। বিডিআর হত্যায় আপনারা জানেন যে একজন আর্মি অফিসার, একজন কর্নেল, একজন মেজর প্রস্তুত করতে কত লক্ষ লক্ষ টাকা খরচ হয় এবং কত মেধাবী মানুষ ছাড়া। সেখানে 57 জন অফিসারকে এক জায়গায় পোস্টিং দিয়ে জাতীয়তাবাদী মনা, এন্টি আওয়ামী লীগ মনা এই অফিসারদেরকে সেই বিডিআর দরবার হলে এনে তাদেরকে নির্মমভাবে হত্যা করা হয়েছে। তারা মৃত্যুর পূর্বে তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে আকুতি করেছিলেন, বাঁচার শেষ চেষ্টা করেছিলেন, কিন্তু শেখ হাসিনা তাদেরকে সেই সুযোগ দেন নাই। কারণ শেখ হাসিনা এই কর্মকাণ্ডে আমরা যেটা বুঝতে পেরেছি, সে নিজেই জড়িত ছিলেন এবং আমাদের একটি প্রতিবেশী দেশও এখানে জড়িত ছিলেন। প্রতিবেশী দেশের ড্রেস পরে অনেক সৈনিক সেখানে এসে সেই হত্যাকাণ্ডে জড়িত হয়েছিলেন। এবং আরও একটি হত্যাকাণ্ড আপনারা জানেন শাপলা চত্বরে ঘটেছিল, যেটি হেফাজতের হত্যাকাণ্ড বলে আমরা জানি। সেই হেফাজতের হত্যাকাণ্ডেও প্রায় 3 শতাধিক হেফাজতের যে মাদ্রাসার ছাত্র, মাদ্রাসার প্রিন্সিপাল, মসজিদের ইমাম, এই জাতীয় সাহসী মুসলমানদেরকে সেদিন রক্ত দিতে হয়েছে, তারা শহীদ হয়েছেন। কিন্তু সেই শহীদদের লাশও আমরা পাই নাই, সেই শহীদদের লাশ গুম করা হয়েছে। আমরা শুনেছি যে অনেক লাশ বিডিআরের ভিতরে নিয়ে, বিডিআর অভ্যন্তরে নিয়ে সেখানে গর্ত করে বাটি চাপা দেওয়া হয়েছে। এই যে অমানবিক কাজগুলি করে গেছেন তৎকালীন ফ্যাসিস্ট শেখ হাসিনা সরকার, আমি আজকে আপনাদের এই আমন্ত্রণে আমি তীব্র নিন্দা জানাই এবং শেখ হাসিনার যে সকল মন্ত্রীবর্গ এই সমস্ত অপকর্মের সাথে জড়িত ছিলেন তাদের দৃষ্টান্তমূলক বিচার দাবি করছি। আমরা আশাবাদী যে ইতিমধ্যেই মোটামুটি একটা আন্তর্জাতিক ট্রাইব্যুনালে বিচার শুরু হয়েছে। অলরেডি একটি মামলায় শেখ হাসিনার সাজাও হয়েছে। শেখ হাসিনাকে কয়েকটি মামলায় তাকে পলাতক দেখিয়ে নোটিশ করা হয়েছে, পত্রিকায় নোটিশ পাঠানো হয়েছে। তাকে ইন্টারপোলের মাধ্যমে আমাদের দেশে তাকে ফিরিয়ে এনে বিচারের কাঠগড়ায় দাঁড় করানোর উদ্যোগও নেওয়া হয়েছে। এগুলো আমি মনে করি, আমি আশাবাদী এবং এজন্য আমি আমাদের বর্তমান সরকার ডক্টর ইউনূস সহ সিনিয়র উপদেষ্টা অনেককে আমি ধন্যবাদ দিতে চাই। ওনারা আমার মনে হয় কাজ করার চেষ্টা করছেন। আমি যেই দলই করি না কেন, আমার মনে হয় ওনাদেরকে এই কাজগুলো করার জন্য, এই বিচারের জন্য একটু সুযোগ দেওয়া দরকার, সময় দেওয়া দরকার। এরপরে পাশাপাশি যত দ্রুত সম্ভব একটা নির্বাচন হওয়া দরকার, সুষ্ঠু নির্বাচন। এবং এখানে যারা নতুন ভোটার হবেন, নতুন ভোটারদেরকে দ্রুত ভোটার করা উচিত। এবং বাংলাদেশে সীমানা নির্ধারণের একটি ব্যাপার রয়েছে, এটাও খুব জটিল বিষয় নয়, এটাও দ্রুততম সময়ের মধ্যে আমাদের এই সীমানা নির্ধারণের কাজটিও সম্পন্ন করা দরকার। সম্পন্ন করে আমাদের দেশে এই সরকার 300 আসনে নির্বাচন হোক আর 400 আসনে নির্বাচন হোক, সকল দলগুলি মিলে ঐক্যবদ্ধ হয়ে একটা সিদ্ধান্তে যে দ্রুত একটা নির্বাচন দিলে এদেশের মানুষ 16 বছর পরে একটা নির্বাচন দিতে পারবে, যে নির্বাচনটি দেখার মতো হবে, যে নির্বাচনটি দৃষ্টান্তমূলক হবে। এবং আমাদের দেশ বাংলাদেশ, ইন হাস্তা ওয়াতানাম, এই তো আমার জন্মভূমি, এই জন্মভূমির জন্য আমরা সবাই কাজ করা উচিত। আমরা একদিন মরে যাব, আমরা কেউ বেঁচে থাকবো না। সুতরাং আমরা এই বাংলাদেশকে যদি এগিয়ে নিতে পারি, আমরা জানি না হয়তো সিঙ্গাপুর হতে পারবো না, মালয়েশিয়া হতে পারবো না, কিন্তু কাছাকাছি তো যেতে পারবো। আমাদের দেশের মানুষ সাহসী মানুষ, আমাদের দেশের মানুষ সুযোগ পেলে পড়াশোনা করে, সুযোগ পেলে ভালো ভালো মেধার পরিচয় দেয়। সারা বিশ্বে বাংলাদেশের মানুষ তার মেধার পরিচয় দিয়ে যাচ্ছে। সুতরাং আমি আশা করি এই বাংলার মানুষ তাদের মেধা দিয়ে আগামীতে সুন্দর একটি দেশ উপহার দিবে, আমি এই প্রত্যাশা করছি। জি,
আপনাকেও আমাদের এসটিভি 52 এর আয়োজনের পক্ষ থেকে এস এম মোশাররফ হোসেন মিলন শুভেচ্ছা এবং কৃতজ্ঞতা জানাচ্ছি। বিশেষ করে 16 বছর ধরেই তো বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি আন্দোলন যেমন করেছে, তারা নিষ্পেষণ, নির্যাতন এবং 50 লাখের উপরে মামলার সম্মুখীন হয়েছেন এবং সেই জিয়া পরিবার থেকে শুরু করে তৃণমূল পর্যায়ের প্রতিটা সমর্থক কর্মী কম বেশি সবাই মামলা, হামলা, নির্যাতন, গ্রেপ্তার এবং ঢাকাতেও আমরা বিএনপি মহাসচিবের কণ্ঠে শুনেছি যে হাজার হাজার গ্রামের নিরীহ কর্মীরা ঢাকাতে এসে রিক্সা চালিয়ে মানবতার জীবনযাপন করেছেন এবং উনি কেঁদেছেন বিএনপি মহাসচিব। এবং বিএনপি মহাসচিব মহোদয় উনি গতকালকে বলেছেন যে হাসিনার পাশাপাশি ওই ফ্যাসিস্ট আওয়ামী লীগ দল তারও বিচার হওয়া উচিত। মহাসচিবের এই উক্তিটাকে আপনি এই বিষয়টাকে আপনি কিভাবে বিশ্লেষণ করবেন? আমি আমাদের শ্রদ্ধেয় মহাসচিব জনাব মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে এজন্য স্বাগত জানাই, ধন্যবাদ জানাই। উনি অত্যন্ত মূল্যবান কথা বলেছেন, দেশপ্রেমের কথা বলেছেন। উনি বিগত দিনে দেখেছেন যে বিএ পাস, এমএ পাস ছেলেরা গ্রামে মামলা খেয়ে আওয়ামী লীগের নির্যাতনে ঢাকায় এসে রিক্সা চালিয়েছেন, ভ্যান চালিয়েছেন, হোটেলে মেসিয়ারি করেছেন। এগুলো উনি দেখেছেন, এগুলি উনি স্মরণ করে কেঁদেছেন, এটা আমরাও দেখেছি। এবং এই ব্যাপারে আমাদের যে তারুণ্যের অহংকার, তারুণ্যের প্রতীক, আগামী দিনের রাষ্ট্রনায়ক আমাদের শ্রদ্ধেয় তারেক রহমান, তিনিও বলেছেন যেগুলো দ্রুত বিচার হওয়া উচিত, শেখ হাসিনার দৃষ্টান্তমূলক বিচার হওয়া উচিত এবং বিচারের মাধ্যমে সুষ্ঠু প্লেন ফিলের মাধ্যমে এদেশে একটি সুষ্ঠু নির্বাচন আমাদের নেতা তারেক রহমানও কামনা করেছেন। এবং তিনি, আপনারা জানেন যে 31 দফা দিয়েছেন, সেই 31 দফার মধ্যেও দেশের সমগ্র সুন্দর শান্তির বিষয় চলে আসছে, সমগ্র দাবিগুলো চলে আসছে এবং সেই 31 দফা বাস্তবায়ন হলে আমি বিশ্বাস করি বাংলাদেশ অচিরেই অনেক দূরে এগিয়ে যাবে ইনশাআল্লাহ। কিন্তু আপনাকে আমি একটু স্মরণ করিয়ে দিতে চাই, পৃথিবীতে বড় রেভলিউশন বা মানে গণঅভ্যুত্থান বা বিপ্লব হয়েছে, ফরাসি বিপ্লব, হ্যাঁ, ফ্রান্সের রেভলিউশন পরে কিন্তু যে বিশেষ করে এই অগণতান্ত্রিক ভাবে ফ্যাসিস্ট সরকার এই মানুষের জীবন সম্পদ বিনষ্ট করেছেন, তার দ্রুত একটা রিয়াক্ট হয়েছে সেখানে, তাদের দ্রুত বিচারের আওতায় না, বিচার ডিলে করা, বিচার এনে কার্যকরী করা। সেক্ষেত্রে জাস্টিস টু ডিলে টু ডিনাইয়ের একটা ব্যাপার আছে, হ্যাঁ, যদি ডিলে হয় তাহলে সেখানে ডিনাই করার একটা অপরচুনিটি চলে আসে। জাস্টিস টু ডিলে অ্যান্ড জাস্টিস টু ডিনাই, এমন যত দেরি বা বিলম্বিত হবে ততই বিচার প্রক্রিয়া বিলম্বিত হবে, জটিল হবে এবং রাজনৈতিক পরিস্থিতি আরো জটিলের দিকে যাবে না? জি, আপনি যথার্থই বলেছেন। যদি জাস্টিস টু ডিলে, এই যে দ্রুততম সময়ে যে বিচারটা আমি বলতেছি, আমরা আশা করতেছি, আমাদের রাজনৈতিক দলগুলো আশা করতেছে, এটা যদি ডিলে হয় তাহলে এটা দেশের জন্য ক্ষতিকারক হবে এবং এটা জনগণ মেনে নেবে না। জনগণ যেটা প্রত্যাশা করছে, জনগণ যেটা চায়, বাংলার জনগণ, সেটা দ্রুত বিচার এবং দ্রুত নির্বাচন এবং দ্রুত ট্রাইব্যুনালে শেখ হাসিনা সহ শেখ হাসিনার সাথে যারা অপরাধী, আপনারা খেয়াল করেছেন গতকালকে আওয়ামী লীগেরই সাবেক আইজিপি মামুন সাহেব বলেছেন যে হ্যাঁ, শেখ হাসিনা অন্যায় করেছে, শেখ হাসিনা ভুল করেছে, শেখ হাসিনা যে গুলির নির্দেশ দিয়েছিল আমরা সেটা পালন করেছি এবং সেটা অন্যায় হয়েছে। একজন পুলিশের সর্বোচ্চ মহলের আইজিপি যদি বলতে পারে এ কথা যে শেখ হাসিনা ভুল করেছিল, অন্যায় করেছিল, তাহলে তো এই আমার মনে হয় আর কোনো সাক্ষীর প্রয়োজন হয় না। তার নিজের বানানো আইজিপি পুলিশ প্রধান বলেছেন যে শেখ হাসিনা আমাদেরকে গুলির নির্দেশ দিয়েছে, বাধ্য হয়ে আমাদের পুলিশ বাহিনী ভুল করেছে, গুলি করেছে। এটা তো পুলিশের আইজিপির গতকালকের কথাই আমরা দেখলাম। জি, এস এম মোশাররফ হোসেন মিলন, আপনাকে আবারও ধন্যবাদ জানাচ্ছি। এ পর্যায়ে দর্শক, আমরা সাম্প্রতিক ভাবনায় আমাদের জাতীয় নির্বাচন, কাঙ্ক্ষিত বিচার এবং সংস্কার বিষয়ে গুরুত্বপূর্ণ আলোচনা আমরা শুনতে পেরেছি। এরপর যে আমি মোহাম্মদ আলী হোসেন আপনার কাছে আসবো, যে আপনি আপনার এই জীবদ্দশায়, আমরা তো পাকিস্তান আমরা দেখলাম, ব্রিটিশ দেখেছি, ব্রিটিশের শুনেছি, দেখেছি, ব্রিটিশ আমলে জালিয়ানওয়ালাবাগ একটা হত্যাকাণ্ড হয়েছিল, সেখানে 7 শতাধিক, ভারতের অমৃতসরে 7 শতাধিক মানুষকে, কৃষকদের হত্যা করা হয়েছিল, ব্রিটিশ করেছে 7 শতাধিক। তো ব্রিটিশ আমলে জালিয়ানওয়ালাবাগের হত্যাকাণ্ড ছিল 7 শতাধিক মানুষের এই 3 থেকে 4 দিনে হত্যা করা হয়েছিল, সময়টা এমন ছিল। এর পরবর্তী সময় পাকিস্তান আমলে
স্বাধীনতা যুদ্ধ হলো, স্বাধীনতা যুদ্ধে যেটা হয়, গেরিলা যুদ্ধের ব্যাপার থাকে, একটা দেশের স্বাধীনতা নিয়ে যুদ্ধ হয়, সেখানে স্বাধীনতা যুদ্ধ, গেরিলা যুদ্ধ হয়, সেখানে নিরস্ত্র মানুষ, বিশেষ করে সশস্ত্র জনগোষ্ঠী এই ডিফেন্সের বিরুদ্ধে যুদ্ধ করেছিল 71-এ। এরপরে কি বাংলাদেশের অবস্থা প্রেক্ষাপটে এই 36 দিনে এত মানুষ নিহত, এত মানুষ আহত, এত মানুষ অন্ধত্বের জায়গায় ঘটনা কি আপনার জীবদ্দশায় দেখেছেন আপনি? ধন্যবাদ আপনাকে, এসএটিভি 52-কে আমাকে কথা বলার সুযোগ দেওয়ার জন্য। আপনি যে ঘোষণা করেছেন, আসলে 71 যুদ্ধ একটা দেশকে স্বাধীন করা। স্বাধীনতা দেশ স্বাধীন করতে গেলে তো গেরিলা যুদ্ধ হবে, তো দেশকে রক্ষা করা, 52,000 কিলোমিটার বর্গমাইল একটা রাষ্ট্রকে রক্ষা করা। আর এখন হলো তার ক্ষমতাকে কুক্ষিগত করার জন্য সে যে যুদ্ধটা করেছে জনগণের বিরুদ্ধে, জনগণ অপোজিশন সে ক্ষমতা দখল করে রাখার জন্য, সেটা তো ইতিহাসে বিরল। এই ঘটনা আর বাংলা পৃথিবীতে আর ঘটবে কিনা আমরা জানি না, আমার মনে আর ঘটবে না। তাহলে সে এখন পৈশাচিক আচরণ করে গেছে, আসলে আল্লাহ পাক ছেড়ে দেন না। সে আমাদের নেত্রী খালেদা জিয়াকে ঘর থেকে উচ্ছেদ করেছে, বাইরে থেকে বের করে দিয়েছে, সে দেশ থেকে চলে গেছে। এটা আল্লাহ পাকের একটা অশেষ রহমত। তাহলে আল্লাহ শুধু দেখছি একটা নিরীহ মহিলাকে, সে একজন বিধবা মহিলা, তার স্বামী শহীদ হয়েছে, তাকে বাড়ি থেকে উচ্ছেদ করে দিল, আর বাংলাদেশের জনগণ থেকে দেশ থেকে তাড়াই দিছে। আপনারা দেখছেন, সে ক্ষমতাকে রাখার জন্যে, টিকে থাকার জন্যে সে হত্যাকাণ্ড চালাইছে, সেটা ইতিহাসে বিরল। সেটা আর ঘটবে না আমার মনে হয় পৃথিবীতে। সম্প্রতি একটা গবেষণা দেখা গেছে যে মৃত্যুর মধ্যে 100 জনের মধ্যে 70 জন স্টুডেন্ট মারা গেছে। তাহলে এটার মধ্যে কি পূর্ব পরিকল্পনা কোনো বিষয় ছিল, বা পূর্বে মানে পরিকল্পিতভাবে? কারণ স্টুডেন্ট মারা গেছে 70 জন, 100 জনের মধ্যে 1100-র উপরে স্টুডেন্ট মারা গেছে সেই ইউনিভার্সিটি কলেজের, এবং এর মধ্যে মেধাবী অনেক স্টুডেন্ট মারা গেছে। তাহলে এর ভেতরে কি আন্তর্জাতিক কোনো ষড়যন্ত্র? আন্তর্জাতিক কোনো ষড়যন্ত্র, এই হাসিনার ষড়যন্ত্র। তার কাওয়াকাদের তার ছাত্রলীগ কুত্তা বাহিনীকে লেলিয়ে দিয়েছিল মেয়েদের উপর। আপনারা দেখছেন কিভাবে তাদের অত্যাচার করছে, মেয়েদের উপর অত্যাচার চালাইছে, নির্বিচারে গুলি করছে, লাঠি দিয়ে পিটাইছে, এটি ইচ্ছের মোড়ে, দোয়েল চত্বরে, শাপলা চত্বরে, হাইকোর্টের সামনে। সেটা তো পরিকল্পনা, সে নিজে পরিকল্পনা যে আমি দেশের ক্ষমতা ছাড়বো না, যেভাবে পারি আমি ক্ষমতা থাকবো। আল্লাহ পাক তাকে ক্ষমতা থাকতে দেয়নি। ইনশাআল্লাহ আমরা আশা করব এই বর্তমান যে সরকার আছে, অন্তর্বর্তী সরকার, দ্রুত একটা নির্বাচন দিবেন। কিন্তু আমরা তিনটা নির্বাচন, দিনের ভোট রাত্রে হয়েছে, রাতের ভোট দিন হয়েছে, এরকম করে করে তারা ক্ষমতা কুইকত করে ক্ষমতা দখল করেছে, এবং তার পিটুয়া বাহিনী দিয়া কেউ ভোট দিতে পারে নাই, শুধু তার দলের লোকের বাক্স পুরাইতে। অনেক টিভিতে দেখছেন, পেপারে দেখছেন যে কিভাবে তারা ব্যালট বাক্স ঢুকাইছে ব্যালট বাক্সের ভিতরে, সে তো প্রমাণিত, এবং তার বিচার হওয়া উচিত। শুধু তার বিচার হলেই বলবে না, টোটাল আওয়ামী লীগের বিচার করা উচিত। তার যে দোসররা ছিল, তার মন্ত্রী পরিষদ ছিল, তার স্বরাষ্ট্রমন্ত্রী ছিল, তার আইনমন্ত্রী ছিল, তার প্রত্যেকটা মন্ত্রীর বিচার হতে, এবং তাদেরকে আন্তর্জাতিক টাইমলাইন বিচার দিলে দ্রুত হবে। ফৌজদারি করে নিয়ে গেলে বিচারটা হবে না, বিলম্বিত হবে, পরবর্তী সরকারের সাথে বাইশ হয়ে যেতে পারে। আমরা তো বাঙালি। বিষয় তো একটা নেই, আপনার বিডিআর এর 57 জন সেনা হেফাজত, তারপরে গুপ্ত হত্যা, নিখোঁজ, এভাবে যে আমরা যে 1, 2, 3, 4 নিয়ে আসি, 10-এর অধিক উল্লেখযোগ্য ম্যাসাকারের ঘটনা ঘটে গেছে। এই টোটাল বিষয়টাকে যদি আপনি ম্যানেজমেন্টে এনে ইফেক্টিভ, আমি মনে করি বিডিআর হত্যা, শাপলা চত্বর, ফরগেট। এখন যেটা সে করে গেছে, জুলাই আগস্ট আন্দোলনের মধ্যে যে ঘটনা সে ঘটিয়েছে, সেই ঘটনার আগে বিচার করা উচিত। একটা ঘটনার বিচারে তার ফাঁসি হবে, তার বিচার শেষ। আমরা সবকিছু করতে গেলে আগামী 20 বছরে বিচার আর হবে না। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে দ্রুত বিচার হয়, সেটা আমরা জানি, এবং বিগত তাই করছে এই সরকার। ফ্যাসিস্ট সরকার তাই করে দিয়ে গেছে, ভালো মানুষ গেছে ফাঁসিতে ঝুলাই গেছে, মেরে ফেলছে তাড়াতাড়ি করে। তো তার বিচারটা এখনই করা হোক, বিচার হতেও করার দরকার নাই। আমার ওই যে শাপলা চত্বর হত্যার দরকার আমাদের হলো জুলাই আগস্টে যে নিরীহ ছাত্রগুলো মারা গেল, সে একটা দেশের সম্পদ, কেন নিরীহ ছাত্রগুলোকে মারলো, কেন শ্রমিকদের মারলো, কেন সাধারণ মানুষকে মারলো? সে তো তার পেটে বেঁধে লালাই দিয়ে মারছে, না মারতো না। তো এই বিচারটাই হোক না আগে। আমি 3-4টা বিচার বাদ দিয়ে দিলাম, এই বিচারটাই হোক। এটা জুলাই আগস্ট আন্দোলনের যে ঘটনা ঘটাইছে, ইতিহাসে বিরল, পৃথিবীতে আর হবে কিনা সন্দেহ আছে। আমার মনে হবে না এরকম একটা হত্যাকাণ্ড, শুধু তার ক্ষমতা রাখার জন্য। জি, যেমন আবেশন জাতীয় নির্বাচন হলো, আপনি মেজরিটি যদি বিএনপিকে পাওয়ার দেয়, তো বিএনপি তো 31 দফা ঘোষণা করেছে, জি, সংস্কার, সংসদে বিচার। আপনি একজন এই দলের সমর্থক হিসাবে যে সংস্কারের মৌলিক কিছু হলো
অনেকাংশ অনেক সংস্কার বাকি রয়ে গেল। সেক্ষেত্রে বিএনপির এই বিষয়টাকে কতটা গুরুত্ব দেওয়া উচিত এবং সংস্কার এবং গুরুত্বের বিষয়টা এই বড় রাজনৈতিক দল পূর্বে তারা 3 থেকে 4 বার পাওয়ার এক্সারসাইজ করেছেন, বিশেষ করে যেসব মায়ের বুক খালি হয়েছে এবং আপনার সাম্প্রতিক লক্ষ্য করেছেন 1400 নিহত পরিবারকে নিয়ে বিএনপি একটা প্রোগ্রাম করেছে, তাদেরকে 5,000 টাকা সার্টিফিকেট দিয়েছে। তো সেখানে একটা মেয়ে 12 বলছে যে তারেক চাচ্চু, আমি 12 বছর ধরে বাবাকে খুঁজছি, আমি আর ছোট ভাই আমরা পাচ্ছি না, মানে সইতে পারছি না, আমার বাবাকে কি আর পাবো, আমার বাবাকে কি আমরা পাবো? এই যে শিশুর ক্রন্দন, না শিশুর জন্মের পরের থেকে বাবাকেই খুঁজতেছে, 12 বছর চলে গেছে, এক যুগ। এই যে চারিদিকে মানুষের যে ক্রন্দনের রোল, এই যে বিশাল সাগরের মতো একটা প্রবাহিত হচ্ছে, এই জায়গাটা পুরা বিষয়টাকে ব্যবস্থাপনার মধ্যে এনে এই গুম, গুপ্ত হত্যা, নিহত, আহত, এর বিশাল একটা ব্যাপার। এই বিষয়টাকে কতটা তারা সামাল দিতে পারবে, আপনি একজন ধন্যবাদ আপনাকে। বা কতটা ম্যানেজমেন্ট আনতে পারবে? আসলে 18 বছর গুম খুন হত্যা, তা আসলে জুলাই আগস্টের হত্যা বিশাল একটা কর্মযোগ। সেটা আসলে এই আমাদের যেই ক্ষমতায় আসুক, আওয়ামী লীগ আসুক আর যেই আসলে বিএনপি আসুক ক্ষমতায়, কিন্তু তাদেরকে একটু সময় দিতে হবে। তাহলে এই যে তাদেরকে পুনর্বাসন করে, যেন আপনি জানেন কিনা জানি না, কিছু পঙ্গু ছেলে মেয়ে আছে যারা হলো চক্ষু হাসপাতাল দখল করে আছে, তাদেরকে আদৌ পুনর্বাসন ব্যবস্থা করা হয়নি। কিন্তু তাদেরকে পুনর্বাসন ব্যবস্থা করতে রাষ্ট্রীয়ভাবে, অথচ 78 জন আহতকে চিকিৎসা করাচ্ছে বিদেশে, তাদের জন্য 76 জনের চিকিৎসা করে 78 কোটি টাকা খরচ হয়ে গেছে বিদেশে চিকিৎসা করতে গেলে। জি। সরকার আসার চেষ্টা করতেছে, কিন্তু যখন একটা নির্বাচিত সরকার আসবে তার মধ্যে একটা দায় বর্তাবে যে না, তাদেরকে আমাদের পুনর্বাসন করতেই হবে, সেটা আমাদের নৈতিক দায়িত্ব, মানবাধিকার। আমি যেটুকু জেনেছি, যারা আহত হয়েছে, যারা নিহত হয়েছে, যারা একেবারে নিরীহ, তাদের জন্য সরকার একটা ফ্লাডের ব্যবস্থা করবে। যেমন বিডিআর হত্যাকাণ্ডের উপরে কিন্তু 52,000 সেনা অফিসারদেরকে ফ্লাড দেওয়ার ব্যবস্থা ছিল, কিন্তু পরবর্তীতে কিন্তু তাদেরকে দেয়নি, ফাঁকি দিচ্ছে এই ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকার। মনির হোসেন রোড থেকে যেখান থেকে আমাদের ব্যবহারে উচ্ছেদ করে দিল, সেখানে বলছিল তখন জনগণের ম্যান্ডেট নেওয়ার জন্য যে 52 জন সেনা অফিসারদেরকে ফ্ল্যাট দেওয়া হবে। আমি যতটুকু জানতে পারছি তাদেরকে কোনো ফ্ল্যাট দেয়নি, তারা তাদের নিজেদের অফিসারদেরকে ফ্ল্যাটগুলো বন্টন করে দেওয়া হয়েছে। এটা ধরনের নির্মাণ করছে তাদের মুখে স্বীকারোক্তি। তো আমি আজকে যেটা দেখলাম যে কিছু ফ্ল্যাট নির্মাণ করবে যারা একদম নিরীহ, তাদের কোনো বাড়িঘর নাই, বিমুহীন, হ্যাঁ, যারা একটা পরিবার সেই কামাই ছিল যে তাকে কামাই করে খাওয়াইতো, উপার্জন লোকটা তো নয়, সে চলে গেছে, তাদের একটা থাকার ব্যবস্থা করে অন্তত একটা থাকতে পারলেও ঢাকা শহরে মাথা গোজা টাই পাইলে তারা তো কামাই করে খাইতে পারবে, একটা কিছু করতে পারবে। বা যারা ভাই যেটা একটু আগে বলে গেলেন যে যাদের রিক্সা চালানোর ইয়ে আছে, তার একটা রিক্সা কিনে দেওয়া, তাকে একটা দোকান দেওয়া, অথবা একটা চাকরি দেওয়া, যে চাকরি ভালো লেখাপড়া জানে তাদেরকে চাকরির ব্যবস্থা করবে। এটা সুন্দর কথা বলছেন, এটাও সরকার নজর দেওয়া উচিত। অন্তর্বর্তী সরকার নজর দিতে পারবে না, তারা অল্প কিছু দিন আসছে, হয়তো আশা করছি আমরা ডিসেম্বরের মধ্যে নির্বাচন করে তারা তো দেশটা আমাদেরকে বিএনপির কাছে বা যে ক্ষমতা আছে তাদেরকে বুঝাই দিয়ে যাবে। কিন্তু সে দরকার আমাদের একটা দীর্ঘমেয়াদী পরিকল্পনা, তাদেরকে সুস্থ রাখতে হইলে, ভালো রাখতে হইলে। আমরা তো তার মা বাপকে ফিরিয়ে দিতে পারবো না, কিন্তু একটা সমবেদনা চাইতে পারবো, তাদেরকে সহযোগিতা করতে পারবো, তাইলে তার হয়তো মা বাপের ইয়াটা, ভাইয়েরটা, বোনেরটা বুলা থাকতে পারবে যে না, আমরা তো একটা কিছু পাইছি যুদ্ধ করতে গিয়া, আমরা দেশ স্বাধীন করতে গিয়ে আমরা একটা কিছু পাইছি, একটু সান্ত্বনা তো পাবে। আমরা তো তাদের মাকে ফিরে দিতে পারবো না, বাবাকেও পারবো না, মাকে ছেলে ফিরে দিতে পারবো না, পারবো না, কেউ পারবে না। সেটা আল্লাহ পাক হয়তো তার মনের মতো আইনা দিবে যে না ঠিক আছে, থাকো। তো সরকার একটা ব্যবস্থা করবে আশা করি। আর যেহেতু আমাদের তারুণের অহংকার তারেক রহমান আগামী রাষ্ট্রনায়ক ইনশাল্লাহ হবেন, উনি এই ব্যাপারটা খুঁজে দিয়ে আমরা, আমি মাঝে মাঝে দেখি ফেসবুকে যখন দেখা যায় একটা অসহায় লোক বিপদে পড়ছে, তার কাছে লোক পাঠাচ্ছে। সুতরাং এই মানসিকতা তার অনেক আগে থেকে ছিল, এখন যে নতুন করে সৃষ্টি হয়েছে তা না। উনিও তো নির্যাতিত, উনি একজন সেনা প্রধানের ছেলে, একজন রাষ্ট্রপ্রধানের ছেলে, প্রধানমন্ত্রীর ছেলে, কিন্তু তাকে কিন্তু ছাড় দিইনি, তার মেরুদণ্ডটা ভেঙে দিয়েছিল। আল্লাহ পাক তাকে হায়াত রাখছে, বাইসে আছে, সে এখন আমাদের দেশটা এসব সুযোগ পরিচালনা করবে। আপামর জনতার প্রত্যেককে দেখবে, সে যারা আহত হয়েছে, নিহত হয়েছে, প্রত্যেকে তো উনি দেখবে এবং পুনর্বাসন করবে, সেটা আশা করি। কিন্তু উনি তো জোরে সোরে বলছেন যে আমার দলের প্রতিটি সমর্থক, কর্মী, নেতা সকলের দায়িত্ব অপরাপর জনগোষ্ঠীর জীবনের নিরাপত্তা, সম্পদের নিরাপত্তা, তাদের দেখভাল করার। কিন্তু সাম্প্রতিক সময় বিভিন্ন সময় তো আমরা মিডিয়া বলুন
বা বিভিন্ন জায়গা থেকে দেখি 4000-এর মতো তিনি নেতাকর্মীকে বহিষ্কার করেছেন সাম্প্রতিক সময়ে। তাদের বিরুদ্ধে অনিয়ম, চাঁদাবাজির নানান রকম অভিযোগের বিষয়গুলো আসছে, ওনার সামনে আসছে। 4000 উপর বহিষ্কার করেছেন, 4000 অতিক্রম করছে। এই মাত্রা যদি এই 5000, 5000 যায়, 6000 যায়, 7000 যায়, এই বিষয়টাকে আপনি আপনার জায়গাতে এবং জনগণের জায়গাতে কি বিষয় কিভাবে দেখছেন? এই প্রশ্নের জন্য আপনাকে ধন্যবাদ। আমি নিজেও জানি আসলে চাঁদাবাজি 20 কোটি দেশের মানুষের ভিতরে আসলে সবই যে বিএনপি, ছাত্র দল, যুব দলের ছেলেবেলে, সেটাও না। এর যথেষ্ট কোনো প্রমাণ নাই। এর ভিতরে ফ্যাসিস্ট আওয়ামী লীগের কিছু লোকজন আছে যারা আগের থেকে এগুলো করে অভ্যস্ত ছিল। আমরা তো 18 বছর রাস্তায় নামতে পারি নাই, আমাদের সাহসও তো ফিরে শেষ হয়ে গেছে। এ ঘরে থাকতে থাকতে আমরা বুতে হয়ে গেছি। সুতরাং এর ভিতরে করতে আমাদের লোকজন করে না তা না, ঠিক আছে করতেছে, সেইটাও ইনশাল্লাহ যখন আমাদের তার দেশে আসবেন উনি যখন নিজে তদারকি করবেন, প্রমাণ ছাড়াই হ্যাঁ অনেক দূরের থেকে উনি দেখতেছেন ব্যাপারটা, এটা উনি দেশে আসলে ইনশাল্লাহ সমস্ত কিছু বন্ধ হয়ে যাবে। চাঁদাবাজিও থাকবে না, দখলবাজিও থাকবে না, টেন্ডারবাজিও থাকবে না। উনি যখন প্রত্যেকে একটা দিক নির্দেশনা দিবেন, 31 দফা ঘোষণা করেছেন, 31 দফা যদি আমরা প্রত্যেকে মাইনা চলি, হয়তো আমরা 31 দফা পুরোপুরি বাস্তবায়ন করতে পারবো না, কিন্তু ওনার 31 দফার ভিতরে সমস্ত কিছু আছে দেশটা কিভাবে পরিচালনা করবে। উনি যখন ইনশাল্লাহ আগামী 28 জুলাই মনে করছে দেশে আসবে, উনি দেশে আসার পরে দিক নির্দেশনা দিবেন এবং বিভিন্ন জায়গায় সমাবেশ করবেন, প্রত্যেকে ডাকবেন, সরাসরি কথা বলবেন, ভার্চুয়ালি কথা বলা আর সামনে কথার মধ্যে পার্থক্য আছে। আমরা আশা করব উনি আসার পরে এখন যা কিছু টুকিটাকি ঘটনা ঘটতেছে সেই ঘটনাটা বন্ধ হয়ে যাবে ইনশাল্লাহ, আমি বিশ্বাস করি। ওনার আহ্বানে সবাই সারা দিয়ে বন্ধ হয়ে যাবে, ওনার জন্য অধিক আগ্রহ অপেক্ষা করতেছে সবাই। অন্যায়কারী, বিশেষ করে যে লোকের থেকে যারা এই অপকর্মগুলো করছেন, তাদেরকে সামষ্টিকভাবে যারা ত্যাগী নেতা আছেন, কর্মী আছেন, এই জায়গা থেকে প্রতিরোধ করা এবং পার্টিকে ফ্রেশ করা উচিত। আপনি নিচে অবগত আছেন, গত পরশুদিন গাজীপুর থেকে 4 জনকে বহিষ্কার করা হয়েছে। ওনার অন্যায় করেছে, বহিষ্কার করছে, দল এখনো দেখতেছে যারা অন্যায় করছে তাদেরকে বহিষ্কার করতেছে, এবং প্রথম সারি যারা নেতা আছে তারা এটা মনিটরিং করতেছেন সারা দেশব্যাপী কোথায় কি ঘটতেছে। প্রতিদিন একজন দুইজন একজন বহিষ্কার হচ্ছে দল থেকে, এবারে যে দল বসে আছে তা নেই, বহিষ্কার করে দিচ্ছে। আগামী তার বহিষ্কার করবে, কাউকে ছাড় দিবে না, সেটা আমাদের তার অহংকার। উনি যখন দেশে আসবেন ইনশাল্লাহ দেখবেন আপনারা একটা আমূল পরিবর্তন হয়ে যাবে। আপনি যেদিন উনি এয়ারপোর্টে নামবেন সেদিন থেকে দেখবেন যে পরিবর্তন শুরু হয়ে গেছে ইনশাআল্লাহ। ওনার আহ্বানে সারা দিয়া এগুলো সব ছেড়ে দিবে, নেতার মুখের অপেক্ষা আছে। আর জনগণের 16 বছর ধরে যে একটি ভোটের প্রক্রিয়া বা ভোটাধিকারের মধ্য দিয়ে জনপ্রতিনিধি নির্বাচন হয়, শুধু জনপ্রতিনিধি না, রাষ্ট্র সরকারও সেখানে নির্বাচিত হয়। জনগণের মধ্যে যে আকুল একটা প্রত্যাশা, পিপাসা রয়েছে, 16 বছর আমি আমার ভোটটা দেওয়াটা ভুলে গেছি। তার একটি ভোটের মধ্যে যে একজন ইউনিয়নের ধরুন মেম্বার নির্বাচিত হয়, চেয়ারম্যান নির্বাচিত হয়, পৌর চেয়ারম্যান, উপজেলা চেয়ারম্যান, রাষ্ট্র পর্যন্ত, সরকার পর্যন্ত গঠিত হয় আমাদের তৃতীয় বিশ্বের দেশে। এই জায়গাতে একেবারে আমাদের ইউনুস সাহেব লন্ডনে যে বলছেন যে এবার বিভিন্ন বিদেশি গণমাধ্যম বিভিন্ন সংস্কার হচ্ছে, ঐতিহাসিক একটা নির্বাচন সারপ্রাইজ দেব, সেই জায়গাতে ইউনুস সাহেবকে বড় দল এবং ছোট দলের যেখানে আছেন সেখান থেকে সর্বাত্মক সহযোগিতা করা সময়ের দাবি। অবশ্যই সহযোগিতা করতে হবে, সহযোগিতা না করলে নির্বাচন সুষ্ঠু হবে না। আপনাকে প্রত্যেকের সহযোগিতা করতে হবে। উনি নির্বাচন দিবেন, নির্বাচন সুষ্ঠু করার দায়িত্ব আপনাকেই দেখতে হবে। আমরা বিশৃঙ্খলা করবো না, প্রতিজ্ঞা করতে হবে, এবং আইন শৃঙ্খলা বাহিনী যারা আছে তাদেরকে নিরপেক্ষ ভূমিকা পালন করতে হবে। কিছুদিন আগে সেনাপ্রধান একটা বিবৃতি দিয়েছে যে আমাদের দেশে নির্বাচনটা 2 দিনে করা দরকার, একদিন আর 300 নির্বাচন একদিনে করলে আমরা আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী আসলে টেকেল দিতে পারি না। আমি আশা করবো উনি যে কথাটা বলছেন আসলে এটাকে চিন্তা করা উচিত, অথবা এটা 4 বারে করা উচিত, যাতে কোনো রকম কোনো সন্ত্রাসী মহল বা ফ্যাসিস্ট সরকারের আমলে যারা ছিল সন্ত্রাসী বাহিনী, তাদের কাছে অস্ত্র আছে, তাদের কাছে টাকা আছে, বিশেষ শক্তি আছে, সব তারা ব্যবহার করার চেষ্টা করবে। এজন্য করতে না পারে, এজন্য আমাদের এখন হয়তো একটা কেন্দ্রের মধ্যে 12 জন পুলিশ দিচ্ছে, সেই জায়গায় তো 24 জন থাকবে, যেখানে 24 জনের 48 জন থাকবে। ঝুঁকিপূর্ণ কেন্দ্রগুলো নির্ণয় করে ওখানে বেশি করে ফোর্স দিবে। নির্বাচনটা একদিনে না করে 2 দিনে করা হোক বা 4 দিনে করা হোক, তাতে তো আমরা আইন শৃঙ্খলা বজায় রাখতে পারে এবং মানুষ নির্ভয় ভোট দিতে পারে, স্বতঃস্ফূর্তভাবে উৎসবমুখর পরিবেশে মানুষকে ভোট দিবে। আশা করি ইনশাআল্লাহ একটা ওইরকম ভোট হবে আমাদের দেশে, যেটা ইতিহাসে লেখা থাকবে স্বর্ণ অক্ষরে, এরকম সুষ্ঠু নির্বাচন বাংলাদেশে আর কখনো হয় নাই, আগামীতে হবে কিনা সন্দেহ আছে, কিন্তু এই নির্বাচনটা অবশ্যই সুষ্ঠু হবে, সেটা আমরা আশা করি।
আমি বললাম, ইনশাল্লাহ নির্বাচন সুষ্ঠু হবে, মানুষ উৎসবমুখর পরিবেশে স্বতঃস্ফূর্তভাবে ভোট দিবে, আমি প্রত্যেকের ভোট পাবো, আমার ভোট আমি নিজে দেব, সেটা ইনশাল্লাহ এটা বাস্তবায়ন হবে। এখন গত যে তিনটা নির্বাচন রাজনৈতিক জায়গা থেকে, বাস্তবের জায়গা থেকে অবৈধ লক্ষাধিক নির্বাচন, এখন এই যে ঐক্যমত কমিশনে যে আলোচনা হচ্ছে, এই এটাকে তিনটা নির্বাচনকে বাতিলের খাতায় লিস্টে দেওয়া, এই জায়গাটাকে আপনি কিভাবে দেখছেন? আসলে ঐক্যমত্য কমিশন যেটা বলতেছে, আমরা কিছুটা তো একমত, একেবারে যে আমরা তাড়াতাড়ি এতে দ্বিমত পোষণ করছি তা না, কিছুটা তো একমত হতেই হবে, তাহলে আমার নির্বাচনটা সুষ্ঠু হবে কিভাবে। ঐক্যমত্য কমিশনের সাথে তো দফায় দফা মিটিং হচ্ছে, কিছু কিছু ব্যাপারে মিল হচ্ছে, অমিল হচ্ছে, এটা একটা সময় সেই হয়, সমাধান হয় না। বাংলাদেশের রাজনৈতিক সংস্কৃতিতে আপনি যে তিনটা নির্বাচনের কথা বললেন, সেই তিনটা তো নির্বাচন ছিল না। আমাদের বাংলাদেশের রাজনৈতিক সংস্কৃতির পূর্বে তো এই সংস্কৃতিটাই ছিল না যে 20টা দল এক জায়গায় বসে 20 জন নেতৃবৃন্দ 20টা মিটিং করে খোলা মনে আলোচনা করবেন, আন্তরিকভাবে আলোচনা করবেন, সেখানে কিছু সংস্কারের বিষয়ে একমত হবে, কিছু দ্বিমত হবে। এই প্র্যাকটিসিংটাই তো আমাদের এখানে অ্যাবসেন্ট ছিল না, তা ছিল না, এটা ঠিকই বলছেন, যথার্থ বলেছেন আপনি, যেরকম আমাদের ছিল না, সেটা নতুন করে শুরু হয়েছে। তো সেটাও তো ভালো মেসেজ না? হ্যাঁ, এটা ভালো মেসেজ আমাদের জন্য। তো সেই পুরো সংস্থা তারা করে দিতে করতে গেলে দীর্ঘ সময় লাগবে, বাকি যে সংস্থাটা বাকি থাকবে সেটা নোট করে নেবে, সেটা দলীয় সরকার এসে করবে। পুরো কাঠামোই তো রাষ্ট্র নামে যে কাঠামোটা পুরো কাঠামোটা কিন্তু ফুট হয়ে গেছে, জাররা হয়ে গেছে, ক্যান্সারাইজড। হ্যাঁ, 16 বছর একটা জঞ্জাট হতে একটু সময় তো লাগবে, 16 বছরের জঞ্জাট। রাষ্ট্রের কাঠামোটাই যদি ভেঙে পড়ে তছনছ হয়ে যায়, একটা বিল্ডিং ধরেন একটা ঝড়ে যদি পুরো বিল্ডিংটা ভেঙে যায়, তাহলে নতুন করে স্ট্রাকচার করবো তো একটা টাইমিং এর ব্যাপার থাকে, ম্যানেজমেন্ট থাকে, টাইমিং থাকে, ক্যাপাসিটি এন্ড ক্যাপাবিলিটির বিষয় থাকে। সেখানে একটা রাষ্ট্র সংস্কার, ফুটেজে রাষ্ট্র সংস্কার করা, তাকে প্রপার জায়গায় আনা, এটা তো একটা দীর্ঘ মেয়াদী সময়ের ব্যাপার না? তারা এসএম প্রসার মিলন দীর্ঘ সময়ের একটা বিষয় না? অবশ্যই একটা দীর্ঘ সময় রাষ্ট্র কাঠামো সুন্দরভাবে গোছাতে একটা সময় লাগবে, দীর্ঘ সময় লাগবে। সেক্ষেত্রে আমাদের বেশিরভাগ দলগুলো যেটা চাচ্ছে নির্বাচন। 6টা বিষয়কে এখানে সামনে টেবিলে এনেছেন, 6টা বিষয়। তো এখনো আজ টেবিলে যেটা আসছে ক্লিয়ার হয়েছে 132টা বিষয়, মানে ফাইনাল পর্যায়ে আসছে 132টা, মানে ফাইনাল পর্যায়ে আসছে আপনার 287টার ব্যাপারে। তো এই যে এখন যে সময় আছে, এই সময়ে মৌলিক সংস্কার, রিফর্মটা মৌলিক করা, আবার ডিসেম্বর থেকে ফেব্রুয়ারির মধ্যে ইলেকশনটা কমপ্লিট করা, গভর্নমেন্টের উপরে পুরো মাঠে একটা চ্যালেঞ্জিং ব্যাপার চলে আসছে না? এই বিষয় আপনার নিঃসন্দেহে এটা একটা চ্যালেঞ্জিং বিষয়। এই চ্যালেঞ্জিং বিষয়ে আমার বিশ্বাস যে ডক্টর ইউনূস সাহেব, প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূস সাহেব একজন জ্ঞানী মানুষ, একজন প্রাজ্ঞ বিজ্ঞ মানুষ। শুধু বাংলাদেশের মানুষই তাকে শ্রদ্ধা করে না, সারা বিশ্বের আধুনিক দেশগুলো, সারা বিশ্বের নাম করা দেশগুলো, বিশেষ করে আমেরিকা, কানাডা, ইউরোপ, এই দেশগুলো, বিশেষ অত্যাধুনিক দেশগুলোতে ওনার খুব সুনাম রয়েছে। উনি যে কোনো সময়, যে কোনো মুহূর্তে, যে কোনো রাষ্ট্রপ্রধানের সাথে কথা বলতে পারে, যে কোনো সময়, যে কোনো দেশের থেকে যে কোনো বড় ধরনের প্রজেক্ট নিয়ে আসতে পারে, যে কোনো রকম সহযোগিতা চাইলে সাথে সাথে পাচ্ছেন, এটা আমি বিশ্বাস করি। সেক্ষেত্রে উনি এই চ্যালেঞ্জটাকে খুব সুন্দর সুচারুরূপভাবেই আমি মনে করি সমাধান করতে পারবে বলে আমি বিশ্বাস করি। আপনাকে এসটিপি 52 এর আয়োজনের পক্ষ থেকে শুভেচ্ছা কৃতজ্ঞতা জানাচ্ছি, জনাব এস.এম. মোশাররফ হোসেন মিলন এবং আলী হোসেন। প্রিয় দর্শক, আমরা এতক্ষণ এস.এম. মোশাররফ হোসেন মিলন এবং মোহাম্মদ আলী হোসেন, এই দুজন পেশাজীবী সেক্টরের নেতৃত্ব প্রদানকারী ব্যক্তিত্ব, সাম্প্রতিক বাংলা আয়োজনে বিশেষ করে আমাদের জুলাই আগস্টে যে ঐতিহাসিক অবস্থান হয়েছে, রক্তপাত হয়েছে, সে বিষয়ে উল্লেখযোগ্য কথা বলেছেন, সংস্কার এবং জাতীয় নির্বাচন বিষয়ে। তো আমি জনাব এস.এম. মোশাররফ হোসেন মিলন, বাংলাদেশের মানুষের যে পিপাসা, তৃষ্ণা, যে প্রপার তার চয়েস মতো ক্যান্ডিডেটকে ভোট দিতে পারে, এটা প্রপার গভর্নমেন্ট বাংলাদেশে আসুক এবং জনগণের যে আকাঙ্ক্ষা প্রত্যাশাটাকে বাস্তবে রূপ দিক, এবং বাংলাদেশ নতুন একটা বদলের বাংলাদেশে যা গণতান্ত্রিক উত্তরণে, বিশেষ করে অনেকে বলছেন যে ইউনূস সাহেবকে আমরা একবারই পেয়েছি, ওনার বয়স 84 পার হয়ে গেছে। তো আমরা যদি এখন মোটামুটি ইফেক্টিভ কিছু রিফর্ম করতে পারি, একটা প্রপার একটা ডেমোক্রেসি গভর্নমেন্ট বাংলাদেশে আসে, সেই জায়গাতে জনগণ কি তাদের যে বিশেষ করে জনগণের যে বঞ্চনা,
আর্থিক বঞ্চনা, বেকারত্বের বঞ্চনা, নানান ধরনের যে বঞ্চনা, সেই বঞ্চনা কিছু লাঘব হওয়ার কি করে সুযোগ সামনে আসতেছে? জনগণের আকাঙ্ক্ষা প্রত্যাশা পূরণের এবং তাদের যে বঞ্চনা ছিল নিজেদের মধ্যে, সেটা কি প্রত্যাশা পূরণ করার সুযোগ কি বাংলাদেশে আসছে? এবং সেই জায়গাতে বিএনপি যদি পাওয়ারে আসে, জনগণের প্রতি যথাযথ দায় এবং দায়িত্ব নিয়ে এই দল কাজ করবে? ইনশাল্লাহ আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি, কারণ বিগত 16 বছর এদেশের নির্বাচন কি হয়েছে আপনারা দেখেছেন। আমার ভাই সহযোদ্ধা আলী হোসেন ভাইও বলেছেন কথাটা, যে এই 16 বছরে আপনার 14 সালের ভোটটা দেখেছেন, 18 সালের ভোট দেখেছেন, সর্বশেষ এই গত জানুয়ারির ভোটও দেখেছেন। রাতে রাতে ভোট হয়েছে। হ্যাঁ, যুবলীগের ছেলেপেলে পুলিশের সর্বশেষ ভোট তো পুলিশ দিয়েছে, ছাত্রলীগ যুবলীগে দিতে পারেনি। দরজা বন্ধ করে পুলিশ ভোট গ্রহণ করেছে এবং আমির নির্বাচন হয়েছে। কোনো দল নির্বাচনে যায় নাই, তারাই আওয়ামী লীগ থেকেই তারা প্রার্থী দিয়ে, কেউ ট্রাক মার্কা, কেউ ইগল মার্কা, তারা নিজেরাই নির্বাচন করেছে। এ ধরনের নির্বাচন তো বাংলাদেশের মানুষ কখনো আশা করে নাই। এখন বাংলাদেশের মানুষ যে নির্বাচন আশা করে নিজের ভোট নিজে দেবে, সেটা আমরা আশা করতেছি, আসতেছে ইনশাল্লাহ। আমি ডক্টর ইউনূস স্যারকে শ্রদ্ধা জানিয়ে বলবো, সেই নির্বাচন আসতেছে এবং সেই নির্বাচনে বাংলার মানুষ যদি ভোট দিতে পারে সুষ্ঠুভাবে, ইনশাল্লাহ বাংলাদেশ জাতীয়তাবাদী দল ব্যাপক সংখ্যক, বিপুল সংখ্যক সিটের মাধ্যমে ক্ষমতায় আসবে এবং দেশের পরিবর্তন হবে, দেশের উন্নয়ন হবে। আপনি বিশেষ করে আমরা যখন স্কুলে কথা বলছি, এনসিপি এখন মাঠে কর্মসূচি নিয়ে যে উত্তরবঙ্গ তারা চষে বেড়াচ্ছে এবং তারা কালকে আনন্দপুরের সাথে শাপলা প্রতীক দিয়ে তারা প্রত্যাশা করছে শাপলা প্রতীক তারা পাবে, তারা নিবন্ধন পাবে এবং আগামী ভোটের মাঠে এই তারুণ্যের শক্তি একটা উপস্থিতি আমরা প্রত্যাশা করছি। এই বিষয়টাকে আপনি কিভাবে দেখছেন? আমি কোনো দলকে ছোট করে দেখি না। এনসিপি তারা আমাদের সন্তান তুল্য। যেমন আপনি জেনে খুশি হবেন যে আমার ছেলের বয়সে 29 বছর। এনসিপির যে বর্তমান উপদেষ্টা, তার বয়স সম্ভবত, কয়েকজন উপদেষ্টা তাদের বয়স 26-27। এরা আমাদের সন্তান তুল্য। তারা দল করেছে, তারা এটা তাদের চিন্তা চেতনা থেকে দল করার স্বাধীনতা, দল করার প্রত্যাশা সবাই রাখতে পারে, করেছে। কিন্তু আমার মনে হচ্ছে না যে তারা বাংলাদেশের জনগণের হৃদয়ে এত তাড়াতাড়ি স্থায়ী করে নিতে পারবে। চেষ্টা করতেছে, করুক, তাদেরকে আমরা কোনো বাধা দিচ্ছি না। তারা আমাদের একটি প্রতিপক্ষ রাজনৈতিক দল, পাশাপাশি রাজনৈতিক দল। তারা যদি জনগণের অধিকার ভোট নিতে পারে, ওকে, ওয়েল, আমরা তো বলতেই আছি যে আমার ভোট আমি দেব, যাকে খুশি তাকে দেব। সেক্ষেত্রে বাংলার মানুষ যাকে ভোট দিবে সেই দল ক্ষমতা আসবে। মাঝে মাঝে উদ্ভট কিছু কথা বলে, যেগুলি দুঃখজনক, এবং এটা তাদের মানে জ্ঞানেরও সীমাবদ্ধতা, বয়স কম। আমি বলবো তাদেরকে আজকের আপনাদের আমার STV 52 এই স্টেজ থেকে, মঞ্চ থেকে আমি তাদেরকে আহ্বান জানাবো, আপনারা শান্তিপূর্ণভাবে সুন্দরভাবে রাজনীতি করুন, সুন্দরভাবে জনগণকে ঐক্যবদ্ধ করার চেষ্টা করুন, কিন্তু কোনো রকম প্রতিহিংসা পরায়ণ কোনো কাজ করবেন না, বা কোনো রকম চক্রান্তমূলক কোনো কাজ করবেন না, বা কোনো পার্শিয়ালিটিতে আপনারা যাবেন না। এই সরকার আনয়নে আপনাদের যেমন ভূমিকা ছিল, এদেশের জনগণেরও, ছাত্র জনতারও ভূমিকা ছিল, ছাত্রদলের ভূমিকা ছিল। আমি এখানে নিঃসন্দেহে বলতে চাই, এখানে বাংলাদেশ জামাত ইসলামীর ছাত্র শিবিরেরও অনেক ভূমিকা ছিল, ছাত্র শিবিরের অনেক ছেলেপেলেও শহীদ হয়েছেন। সকলের ভূমিকা ছিল। ফ্যাসিস্ট সরকারের বিরুদ্ধে, শেখ হাসিনার বিরুদ্ধে সবাই। আমি তো শেষ 2 দিন, আগস্টের 3 তারিখ এবং 4 তারিখে আমি এবং আমার কিছু সহকর্মী, ঢাকা সিটি কর্পোরেশনের আমার আলতাফ সর্দার, আমার মানিক, আমার তৌহিদ, আমার আলমগীর সহ অনেক, আরিফ সহ অনেকেই আমার সাথে ছিল। আমরা গণভবন পর্যন্ত গিয়েছিলাম। সেখানে দেখেছি যে রাস্তার মধ্যে একটা পরিবারের ছেলে মেয়ে, বাবা, ছেলে মেয়ে, সাথে কাজের বুয়াটা পর্যন্ত মাথায় নেমে গেছে। ঘর তালা দিয়ে কাজের বুয়া এই আন্দোলনে অংশগ্রহণ করেছে। এই ধরনের ঐতিহাসিক আন্দোলন 71 সালের যুদ্ধেও দেখা যায় নাই। 71 সালের যুদ্ধের সময় আমার বয়স কম ছিল, কিন্তু আমার অনেক স্মৃতি মনে আছে। কিন্তু তখন এরকম কাজের বুয়ারা যুদ্ধে নামে নাই। জি, আপনাকে ধন্যবাদ SM মোশাররফ মিলন। আমি মোহাম্মদ আলী হোসেন। আমাদের মানে দল মত ধর্ম নির্বিশেষে জুলাই আগস্ট আন্দোলন কিন্তু সব সম্প্রদায়ের মানুষেরা প্রাণ দিয়েছেন। হিন্দু সম্প্রদায়ের মানুষেরা 30-এর উপর প্রাণ দিয়েছেন, অন্যরাও দিয়েছেন। বিশেষ করে আগামীর বাংলাদেশ দল মত নির্বিশেষে একটা সম্প্রীতির বাংলাদেশ হোক, এবং আগামী যে বাংলা নির্বাচন করে যে পার্লামেন্ট, সেখানে যাতে জাতীয় ঐক্যমতের একটা চমৎকার ভিন্নতর নতুন ডাইমেনশনে একটা গণতান্ত্রিক চর্চার পরিবেশ আসুক,
সেই জায়গাটা আপনি কি প্রত্যাশা করেন? পাশাপাশি যেহেতু সব ধর্মের সব বর্ণের মানুষেরা আন্দোলন সম্পৃক্ত ছিল, সবারও প্রত্যাশা যে আগামী বাংলাদেশ সম্প্রীতির বাংলাদেশ হোক, প্রকৃতি গণতান্ত্রিক বাংলাদেশ হোক। এ বিষয়ে আপনার কিছু কথা। ধন্যবাদ আপনাকে। আপনি একটা প্রশ্ন করেছেন মোশাররফ ভাইকে, উনি প্রশ্নটা এড়িয়ে গেছেন, তো উনি ভুলে গেছেন। আপনি এনসিপি প্রসঙ্গ টেনে আনছেন, এনসিপি কিন্তু নিবন্ধিত দল এখনো হয় নাই, কিন্তু তারা লাফালাফি করতেছে। কেন লাফালাফি করবে? তো একমাত্র নিবন্ধিত দল দ্বারা তারা মাঠে ময়দানে থাকবে, বিবৃতি দিবে, কিন্তু তারা উল্টাপাল্টা বিবৃতি দিচ্ছে। ওনারা আপনি বলেন শাপলা প্রতীক চাইছে, শাপলা প্রতীকটা কেন যাবে? শাপলা প্রতীকটা একটা জাতীয় ফুল, এবং শাপলা চত্বর আমাদের দেশের চত্বর আছে, এটা শাপলা চত্বর। ওনারা তো এটা বিতর্ক করার জন্য শাপলা চাইছে। প্রতীকের কি অভাব আছে বাংলাদেশে? আর এনসিপি নিয়ে আমরা এত কথা বলবো কেন? এনসিপি তো নিবন্ধিত দল না, তাদেরকে কেন কথা বলছে, তাদেরকে কেন ডাকতেছে, সেটা তো একটা অন্যায়। এ সরকার এটা করতে পারে না, সে কোনো বিধানে নাই। এনসিপি কে কেন ডাকবে? এনসিপি কেন বিবৃতি দিবে? বিবৃতি দিবে না। যারা 42টা নিবন্ধিত দল আছে তারাই শুধু বিবৃতি দিবে, কিন্তু তারা বিভিন্ন হুমকি ধমকি দিয়ে যাচ্ছে। কেন্দ্রে যারা অবস্থান করছেন, হাসনাত, সার্জিস, নাহিদ সব হ্যাঁ, যারা আছেন, তারা তো মনে করছে আমরা সরকার এটা পার। আগস্ট আন্দোলনে তো তারা তো মানে সামনের সারির নেতৃত্বে তাদের অবস্থান ছিল, সেই আন্দোলনে তারা লিড করেছে, আন্দোলন নেতৃত্ব দিয়েছে, সবলতার জায়গাটা তারা এক্সাম্পল হিসাবে দেখিয়ে দিয়েছে। এই জায়গাতে তাদের রাজনীতি করা, রাজনীতি জায়গা থেকে অবস্থান নেওয়া, চর্চা করা, দেশের জনগণের গণতন্ত্রের পক্ষে কথা বলা, এই জায়গাটা তো যৌক্তিক। তারা যখন যে প্ল্যাটফর্মে ছিল বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন, সেই প্ল্যাটফর্মটা ছিল কথা বলা আন্দোলন, কথা বলতে পারতো ওখানে। তারা কিন্তু সরে আসছে, তারা কিছু তখন সরকারে ছিল, সরকার থেকে বের হয়েছে, তারা একটা দল গঠন করেছে। আর এখন পর্যন্ত নিবন্ধন পায়নি তারা, কিন্তু কথাবার্তা বলছে তারা মুরব্বী হয়েছে। যে ভাই বলো তার ছেলের বয়স 29 বছর বয়স, এর 22-24 বছরের ছেলেও আছে, নেতা হয়ে গেছে, কথাগুলো বলতেছে, লম্বা লম্বা লিখছে, যে লিখছাটা তারা দিতে পারে না। না, এটা নাগরিক হিসেবে তো তার রাইটস আছে কথা বলা, না কথা বলা বলে সে তারা তো নিবন্ধিত দল না, তারা নিবন্ধিত দল। তারা শাপলা নিয়ে বিতর্ক করতেছে। শাপলা না দিলে ধানের শীষ হবে না। ধানের শীষটা কি সে জানে? কোথা থেকে ধানের শীষ আসছে সেটা জানে না, সে ধানের শীষও দিবে না। সে তো নিবন্ধনের টেবিলেতে সাবমিশনে আছে, এবং নির্বাচন কমিশন তো তারা প্রত্যাশা করছে যে না না, সে তো বিবৃতি দিয়েছে যে তাকে শাপলা না দিলে সে ধানের শীষ আমাদের দিতে দিবে না। ধানের শীষ কার? আপনি কোথা থেকে খেয়ে বেঁচে আছেন? কৃষকের প্রতীক এটা। ধানের শীষ শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের প্রতীক, কৃষকের কাছ থেকে আনা হয়েছে এটা, কৃষকের হাতে। উনি 19 দফা বাস্তবায়ন করে গেছেন, 19 দফা কর্মসূচি দিয়েছেন, উনি খাল কাটেছেন, উনি শিবলক বধ করেছেন। সেটেলমেন্ট করার জন্য নির্বাচন কমিশন আছেন, সরকার আছে। বিষয়টা তো তার নির্বাচন কমিশন সরকার তো তার পুতুল হয়ে গেছে। আমার মতে তো তারা পুতুল, এরা পুতুল, এদেরকে খেলতেছে, এরা খেলতে পারে না। যেহেতু তাদের রাজনৈতিক দলগুলো শীর্ষাচার কথা বলতে পারে না, তার দানের শীষ নিয়ে কথা বলে। অধিকার তাকে কে দিয়েছে? সে দানের শীষ দিতে দিবে না। সে শাপলা চাইলো কেন? শাপলা দান আমাদের পয়সার মধ্যে আছে, টাকার মধ্যে আছে। রাষ্ট্রের প্রতীকটা কিভাবে? দল কর্মজীবী দল, বাংলাদেশ জাতীয়তাবাদী কর্মজীবী দল। আমি কার্যকরী সভাপতি মাহমুদ আলী হোসেন। বাংলাদেশ জাতীয়তাবাদী কর্মজীবী দল। আপনি আপনার অবস্থান থেকে যুক্তি তর্ক আপনি উপস্থাপন করেছেন, কথা বলেছেন। এখন আমাদের সংবিধানটা যদিও এখনো মানে ইনভ্যালিড পরিস্থিতি আছে, আগামী দিনের বাংলাদেশের কার্যকরী একটা সংবিধান হোক, যে সংবিধানে নাগরিকদের মৌলিক অধিকার, রাজনৈতিক অধিকার অনেকটা অনুপস্থিত ছিল। আমরা দেখেছি 16টা সংশোধনী সংবিধান করা হয়েছিল, কিন্তু এখানে জনগণের, সাধারণ মানুষের অভিযোগ, ঐমত ছিল যে যখন রাজনৈতিক দল ক্ষমতা আসছে তাদের গোষ্ঠী স্বার্থে সংবিধানকে ব্যবহার করেছেন, জনস্বার্থকে উপেক্ষিত করে। আগামী দিনের যদি সংবিধান হয়, সেখানে কার্যকরী জনগণের স্বার্থের উপস্থিতি থাকবে, তার নাগরিক অধিকার, রাজনৈতিক অধিকার, মৌলিক অধিকার। এই বিষয়টাকে আমরা সকল নাগরিক প্রত্যাশা করি যে সংবিধান জনগণের আশা আকাঙ্ক্ষার প্রতীক হিসাবে সংবিধান হোক, কমপ্লিটলি নাগরিক অধিকারে উপস্থিত থাকুক, এবং কার্যকরী গণতান্ত্রিক সংস্কৃতির বাংলাদেশের দিকে বাংলাদেশ যাক। ধন্যবাদ আপনাকে। এই গঠনতন্ত্র 72-এর গঠনতন্ত্র সেটা একমাত্র রাজনৈতিক গভর্নমেন্ট কাটাছেড়া করে, অন্য কোনো গভর্নমেন্ট করতে পারবে। এটা সংস্কার করার ক্ষমতা কারো নাই। নির্বাচিত সরকার, তারা সংবিধান দেখবে। তো সংবিধান তো অবশ্যই অতীত অভিজ্ঞতা নিয়ে, কারণ আমাদের তো অভিজ্ঞতার কম হইল না, অনেক কিছু দেখলাম আমরা অতীত অভিজ্ঞতাকে আলোকে আমরা আশা করি
ইনশাল্লাহ বিএনপি যখন ক্ষমতা আসবে তখন এই সংবিধানটাকে, গঠনতন্ত্রটাকে তারা পুরোপুরি জনগণের স্বার্থে লিখবে এবং এটা সংশোধন করবে। আমি আশা করি এটা অন্য কিছু ব্যত্যয় ঘটবে না। তার কারণে আমাদের দেশে এটাকে অনেক কাটাছেড়া অনেক কিছু করা হয়েছে, যার যার খেসারত আমরা দিয়ে গেছি বিগত দিনে। আগামীতে আর আমরা ইনশাল্লাহ এই সংবিধান নিয়ে কোনো খেসারত দিতে রাজি না ইনশাল্লাহ। এটা না, আমাদের রাষ্ট্রনায়ক যখন দেশে ফিরে আসবেন এটা নিয়ে চিন্তা ভাবনা করবেন, উনি রাষ্ট্রটাকে কিভাবে সুন্দরভাবে চালাবেন চিন্তা ভাবনা করবেন। আমরা তাকে সহযোগিতা করে যাব। আমরা সাধারণ জনগণ, আমরা শান্তি চাই, আমরা এই দেশে একটা সুষ্ঠু নির্বাচন চাই। যত দ্রুত নির্বাচন দিবে এই দেশে তত দ্রুত শান্তি আসবে, সেটা আমরা প্রত্যাশা করি। জি, আপনাকে ধন্যবাদ মোহাম্মদ আলী হোসেন। শেষ পর্যায়ে এস এম মোশাররফ হোসেন কাজল উনি যেটা বললেন, সর্বশেষ মিলন মোশাররফ মিলন, জি এস এম মোশাররফ হোসেন মিলন, আপনার কাছে আসছি যে উনি মোহাম্মদ আলী হোসেন যেটা বললেন যে সংবিধান অনেক কাটাছেঁড়া হয়েছে রাজনৈতিক স্বার্থে, রাজনৈতিক জায়গা থেকে। আগামী দিনের যে সংবিধানটা আমরা সামনে পাবো জাতি, সেটা কি জনগণের আকাঙ্ক্ষা প্রত্যাশার সংবিধান হওয়া উচিত এবং এইভাবে দলীয় বা গোষ্ঠীর সাথে সংবিধান কাটাছেঁড়া না করা হোক, সেই প্রত্যাশা আপনি করেন? জি অবশ্যই, আমি আশা করি যে আগামী দিনে যে সংবিধান হবে সেটা জনগণের সংবিধান হবে, দেশের সংবিধান হবে, দেশমাতৃকার সংবিধান, যে সংবিধান দেশের উন্নয়নের দিকে ধাবিত হবে এবং যেটা জনগণ বুক ভরে গ্রহণ করবে, জনগণের প্রত্যাশার সংবিধান হবে, সেটা অবশ্যই আমি আশা করি। জি, আপনাকে আমাদের আয়োজনের পক্ষ থেকে আবারও কৃতজ্ঞতা এবং অভিনন্দন জানাচ্ছি এবং মোহাম্মদ আলী হোসেন, আমরা এতক্ষণ আমাদের বিশেষ করে ঐতিহাসিক জুলাই আগস্টের অভ্যুত্থানের বিষয়ে কথা বলেছি, জাতীয় নির্বাচন সংস্কার নিয়ে। আপনাদের উভয়কে আমাদের STB52 এর আয়োজনের পক্ষ থেকে কৃতজ্ঞতা এবং অভিনন্দন জানাচ্ছি। আপনাদের সাথে আবারও অন্য কোনো আয়োজনে ভিন্ন কোনো বিষয়ে আমাদের দেখা হবে, কথা হবে। প্রিয় দর্শক, আমরা এতক্ষণ সাম্প্রতিক ভাবনায় আমাদের জাতীয় নির্বাচন সংস্কার এবং বিচার বিষয়ে কথা বলেছেন এস এম মোশাররফ হোসেন মিলন, মহাসচিব বাংলাদেশ সিটি ও পৌর কর্মচারী ফেডারেশন, এবং কথা বলেছেন মোহাম্মদ আলী হোসেন, কার্যকরী সভাপতি বাংলাদেশ জাতীয়তাবাদী কর্মজীবী দল। প্রিয় দর্শক, এই দেশ আমার, আপনার, সকলের। আমার দেশে সেই ছেলে কবে হবে তবে কথায় নয় কাজে বড় হবে। আমরা নাগরিকরা যে যেখানে আছি প্রত্যেকের জন্য আমরা স্বশিক্ষা হোক, প্রাতিষ্ঠানিক শিক্ষা হোক, আমরা বিশেষ করে একজন সচেতন নাগরিক হিসাবে নাগরিক বোধের জায়গা থেকে নিজেকে তৈরি করতে পারি এবং আগামী প্রজন্মকেও আমাদের অবস্থান থেকে আমরা আলোকবর্তিকা দেখাতে পারি। এই দেশ আমার, আপনার, সকলের। এই দেশ যেমন একজন হিন্দু বলুন, বৌদ্ধ বলুন, খ্রিস্টান বলুন আর মুসলিম বলুন, সকল মতের, সকল ধর্মের, সকল নাগরিকের সম্প্রীতির বাংলাদেশ। আপনারা আমাদের আজকের STB52 এর আয়োজনের এই প্রোগ্রামটি দেখবেন, কমেন্টস করবেন। আপনাদের সঙ্গে ভিন্ন কোনো আয়োজনে ভিন্ন কোনো বিষয়ে কথা হবে, দেখা হবে, এই প্রত্যাশায় আমি নজরুল ইসলাম সাজি।